ঠিক যে ভদ্রলোক এসছেন ওই রকম একটা টুপি পরা, আমার গুরুদেব যেমন পাঞ্জাবি গায়ে দিতেন ওই রকম পাঞ্জাবি, ওই রকম ধুতি পরে, আমার গুরুদেব যে ব্যাগ ব্যবহার করেন ওই রকম একটা ব্যাগ নিয়ে গুরুদেব যেভাবে পান খান ওই রকম পান খেতে খেতে এসে প্রণাম করেছে। উনি হঠাৎ তাকিয়ে বলছেন, আপনি কোথায় থাকেন? বলে গুমা, অশোকনগরের পাশে গুমা। আচ্ছা, কি জন্য এসছেন? বলে আমি একটু কবি গান শিখতে এসছি, আপনাকে আমি গুরু করবো। বলছে আপনার আর কবি গান শিখতে হবে না, কারণ শেখার আগেই তো আপনি রসিক সরকারের একেবারে তার পোশাক পরিচ্ছদ নিয়েই হাজির হয়েছেন। আপনি তো আমাকে অনুসরণ করতে আসেননি, আমাকে অনুকরণ করেছেন। আমরা হচ্ছে অনুকরণ পিয়াসী। চৈতন্য মহাপ্রভু কি কি পোশাক পরতেন, অমোঘ বাবা কি কি পোশাক পরতেন, আমি সেরকম সাজবো, সেরকম পোশাক পরবো। কিন্তু অমোঘ বাবার মধ্যে সাধনার কি শক্তি ছিল, কি সাধনা করেছিল, সেই অনুসরণ আমরা করি না। বুঝতে পারছেন কি বলছি? এই জায়গায় এই জন্যই হচ্ছে ধর্মে ভণ্ডামিতে ভরে গেছে। অনুসরণ করুন, তাই বলছে গানে, কথায় কান দিস না পাখি, হারাবি পরম ধনে, আমার মন পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে, আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে, আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। সেই বনেতে আছে রে এক বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য, করিস না লক্ষ্য। সেই বনেতে আছে রে বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য, করিস না লক্ষ্য। তুই রক্ষা করে গুরু, তুই রক্ষা করে গুরু বাক্য, রক্ষা করে গুরু বাক্য, চল না অতি সাবধানে। মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে, আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সে ফলের রস পান করতেছে যত সাধুর দল, ও যত সাধুর দল, সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সে ফলের রস পান করতেছে যত সাধুর দল, ও যত সাধুর দল। রাধা কৃষ্ণ বলে নয়নের রাধা জল, কৃষ্ণ বলে নয়নের জল, রাধা কৃষ্ণ বলে নয়নের জল, রাধা কৃষ্ণ বলে নয়নের রাধা কৃষ্ণ বলে নয়নের জল, ঘরে তাদের গোপনে। মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে, আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। অধম অসীম বলে মন পাখি ধর, গোপিকার স্বভাব, আমার গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব, ও অশ্বিনীর যে ভাব, তোর হৃদয়ে জাগবে ও মহাভাব, তোর হৃদয়ে জাগবে
প্রশ্নের আমি দিয়েছিলাম সমাধান, দ্বিতীয়বার কিছু নূতন প্রশ্ন করে গেছে দান। সেইগুলো ধরে ধরে দেব যে মীমাংসা। সবাইকে শ্রদ্ধা জানাই যারা আছেন বসা। অনেকের ছিল তাড়াতাড়ি গাড়ি ধরে যায়। সবাইকে শ্রদ্ধা অর্ধ দানি তাদের পায়। প্রথম বলে দীক্ষাবিহীন পবন নন্দন, রাম সীতার যুগল মূর্তি করায় দর্শন। দেখুন, আমরা জানি যারা শিক্ষিত সমাজ, আমরা ব্যাকরণ শিখেছি, ইংলিশ গ্রামার শিখেছি তো নাকি? এখনকার লেখাপড়া বউটার ভালো লাগে না। মানুষ যদি না বোঝে, আমার মতো মানুষ বলে কি লাভ, আর কত বলবো? লেখাপড়া শেষ, লেখাপড়া শেষ। আমরা যখন পড়াশোনা করেছি, পড়া না হলে ভয়ে ক্লাসে ঢুকিনি। লাইব্রেরি থেকে বেত এনে দিতে হতো, সেই বেত দিয়ে মাস্টারমশাই পেটাতেন। বাড়ি গিয়ে বললে বাবা আরো বেশি করে মারতেন। মনে পড়ে কি সে কথা? ঠিক বলছি তো নাকি? হাতে দাগ হয়ে যেত, পেছন দিকটা বাড়ি মারত, বড় বড় পড়তে হতো না। তখন মাস্টারমশাইরাও ছিলেন মন দিয়ে পড়াশোনা করাতে। ইংলিশ গ্রামার পড়াতেন এক মাস্টারমশাই, তার নাম প্রিয় বাবু ছিলেন। তিনি কিভাবে পড়াতেন জানেন? টেন্স, অবাক হয়ে যাবেন আপনারা, কি ধরনের ট্যালেন্ট। 3 প্রকার আছে টেন্স: কালের নির্ণয়, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তার পরিচয়। পাস্টেতে অতীতকাল হয়ে গেছে যাহা, প্রেজেন্টেতে বর্তমান ভুলো না কোথা, ফিউচারে ভবিষ্যৎ আগামীতে হবে। টেন্সের বিবরণে জেনে রেখো সবে। প্রত্যেক টেন্সের ফর্ম আছে 4টি প্রকার, ভুলিলে বিপদ ভারী এদেরই আকার। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, সরি পারফেক্ট, কন্টিনিউয়াস নিয়ে 4 প্রকার ধরি। 3 গুণে 4 কত কি হলো ভাবিয়া, টেন্সের 12 ফর্ম শেখো মন দিয়া। তারপরে তার গঠন প্রণালী, তেসি, তেস, তেসে যদি ক্রিয়ার শেষে রয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানিবেও নিশ্চয়। কি সুন্দরভাবে আমাদের শিক্ষা দিতেন। এখন যেটা পড়াশোনা, সেগুলো আমি হাত দিতে যাব না। আপনারা বুঝবেন, আপনাদের ব্যাপার। যাদের টাকা পয়সা আছে তারা প্রাইভেট স্কুলে পড়াবে, তাদের সন্তানরা উচ্চশিক্ষা লাভ করবে। গরিবের ছেলেপেলের কি হবে আমি জানি না। ব্যাকরণে 2টো শব্দ আছে, ব্যতিক্রম আর স্বতঃসিদ্ধ। ব্যাকরণ যে সূত্রগুলো আছে, সেই সূত্রে সেটা মেলে না, ওটা স্বতঃসিদ্ধ। আবার কিছু আছে ব্যতিক্রম, সূত্রের ব্যতিক্রম থাকে না। হনুমানও কিন্তু ব্যতিক্রমী একটা জীবন। ভক্তি ছাড়া সে ধন মেলে না। কি ব্যতিক্রম? হনুমানের জন্ম হয়েছিল পবন দেবের দ্বারায়। দেখুন, আমাদের শাস্ত্রগ্রন্থে এমন এমন কিছু জিনিস লেখা আছে, আবার কিছু ঢোকানো হয়েছে, কারণ আমাদের শাস্ত্রের উপর বহুবার আঘাত এসেছে। একবার হাফসিরা সব শাস্ত্র পুড়িয়ে দেয়, একবার হোসেন শাহের ছেলে মনসুর আলী সমস্ত শাস্ত্রকে সমস্ত জায়গার থেকে কালেকশন করে নিয়ে যায়।
প্রথম জার্মানিরা আমাদের মূল শাস্ত্রগুলো নিয়ে চলে গেছে। ব্রিটিশ নিয়েছে আমাদের সোনা দানা হীরা জহরত যা কিছু ছিল, জার্মানিরা ওতে হাত দেয়নি। এই জন্য জার্মান মেডিকেল সায়েন্সে সবচেয়ে উন্নত, কারণ স্বয়ং শিবের লেখা 3টি বই, আয়ুর্বেদ, মানব নিদান, চরক সংহিতা, এর আসল বই আমাদের ভারতবর্ষে নেই, জার্মান নিয়ে গেছে। শিব ঠাকুর রিসার্চ করেছে, রিসার্চ করে উনি কোন গাছের বাকল দিয়ে, পাতা দিয়ে, শিকড় দিয়ে, ফল দিয়ে কি কি ওষুধ তৈরি করা যায়, ওতে সব লেখা আছে। বুঝতে পারছেন কি বলছি? দেখবেন জার্মানি ওষুধের দাম বেশি, হোমিওপ্যাথিতেও যাবেন। আমাদের এই শাস্ত্র গ্রন্থের উপরে বহুবার আঘাত এসেছে। আমাদের শাস্ত্র গ্রন্থের মধ্যে অনেক জল ঢোকানো আছে, যেগুলো নিয়ে দীনকৃষ্ণ বেশি আলোচনা করে। ভালো কথাগুলো বলে না, খারাপ কথাগুলো বলে। কেন বলে আমি জানি না, এরকম ঠিক না। সে একজন কীর্তনিয়া, প্রচুর ভালো কথা রয়েছে, সেগুলো বলা যায়। হনুমানের জন্ম আমাদের শাস্ত্রে লেখা আছে, জন্ম হোক যথা তথা কর্ম চাই ভালো। স্বয়ং ব্যাসদেব লিখেছেন, জাত ব্যাসস্তু কৈবর্তাৎ সপকাচ পরাশর মান্ডব্য মণ্ডুকি সম্ভবা বশিষ্ঠ বণিকাত্মজ। আগে ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হতো না, কোনোদিনই নিয়ে আইন ছিল না। 4 বছর পর পর সেন্সার্স হতো বৈদিক যুগে। তোমার ছেলে ব্যবসা করবে আর ব্রাহ্মণ হয়ে যাবে বইতে গলায় দিয়ে, নো নেবার, ছিল না এরকম। চট্টোপাধ্যায়, গাঙ্গুলি, বন্দ্যোপাধ্যায়, চক্রবর্তী টাইটেলটা খুব বেশি দিন আসেনি। তাহলে বশিষ্ঠ চক্রবর্তী নাকি গাঙ্গুলি? বলতে পারেন বিশ্বামিত্র কি বন্দ্যোপাধ্যায়? এদের কোনো টাইটেল ছিল না, উপাধি ছিল না। চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ, 4টি বর্ণ আমি সৃষ্টি করলাম গুণ এবং কর্ম অনুসারে, জন্ম অনুপাতে নয়। এখানেই তো সবচাইতে ধর্মের অধঃপতনের বিষয়। বুঝতে পারছেন ঘটনাটা কি? ব্যাসদেব পরিষ্কার লিখেছে, আমাদের বেদে লেখা আছে, জন্মেই ন জায়তে শূদ্র, জন্ম মাত্র সবাই শূদ্র। শূদ্র মানে কোনো জাত না রে বাবা, অজ্ঞান। সুবলচন্দ্রের অভিধানটা পড়ে দেখুন। আমরা কি বিরাট জ্ঞান নিয়ে প্রথমে জন্মগ্রহণ করি নাকি? জ্ঞান অর্জন করতে হয়। এই জন্য বেদে কি লিখছে, জন্মে ন জায়তে শূদ্র, জন্ম মাত্র সবাই শূদ্র। জন্মে ন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে, সংস্কারের দ্বারাই জন্মপ্রাপ্ত হয়। আপনার 3টে ছেলে, একটা ছেলে কোনোদিনও গেল না স্কুলে, আর একটা ছেলে লেখাপড়া শিখে চান্স পেল মেডিকেলে, সে হলো ডাক্তার। আর ওই ছেলেটা ভ্যান চালিয়ে খায়, কৃষিকাজ। ছেলে তো আপনার 3টেই, টাইটেল তো ঠিকই আছে। তাহলে জন্মেন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে, বেদ পাঠেত ভবেদ বিপ্র। বেদ পাঠ করার অধিকার তখন জন্ম লয়, সরব বেদাঙ্গ সম্পর্কে যখন সম্যক জ্ঞান হয়। সরব বেদাঙ্গে যার অধিকার নাই, সে বেদ পাঠ করলে ভুল উচ্চারণ হলে ক্ষতি হতে পারে সমাজে। যদি বলেন এটা কি বলছেন, ভুল উচ্চারণ করলে ক্ষতি হয়ে যাবে, বেদের তো মন্ত্র না, বেদের তো শ্লোক না, সব মন্ত্র। সংস্কৃত, ঢাকা ঢাকা বরিশাল যাদের ওপার বাংলায় বাড়ি ছিল তারা উচ্চারণ করতে পারে না। দেখবেন হুই না যা, এই যে আপনাদের এই বেদ বাড়িয়া তাল দিতে এই দিক দিয়ে আসে, এই দোতরা বাজাচ্ছে, ওদের বাড়িও বরিশাল ছিল। হুই না যা,
কোন হানে যাস, কয় না? ঠিক বলছি তো? তা ঢাকায় এক ভদ্রলোক মেয়ে বিয়ে দিয়েছে, এখন জামাই গিয়ে প্রণাম করেছে, উনি আবার পণ্ডিত। ভাবলো আমার মেয়েটা যখন নিয়ে এখন জামাই বাড়ি যাচ্ছে, জামাই প্রণাম করছে, আমি একটু সংস্কৃতে আশীর্বাদ করি। তা সংস্কৃতে শতায়ু ভব মানে 100 বৎসর আয়ু হোক, এর সংস্কৃত কি? শতায়ু ভব বৎস। ওনার তো স উচ্চারণ হয় না, উনি বলেছেন হতায়ু ভব বৎস। হতায়ু মানে কি? আয়ু হত হয়ে যাক, তাড়াতাড়ি মারা যাও, আমার মেয়ে বিধবা হয়ে যাক। উচ্চারণ ভুল হলে কি হয় বুঝতে পারছেন কি? বোঝা যাচ্ছে যে উচ্চারণ সঠিক যদি না হয় তাহলে সমাজের অকল্যাণ হয়। এই জন্য বলছে বেদ পাঠের ভবেদ বিপ্র। তখনও সে ব্রাহ্মণ না, বেদ পাঠ করার অধিকার জন্ম নিলে তখন তাকে বিপ্র বলে। আর ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ, যিনি সাধনা করে ব্রহ্ম জ্ঞান অর্জন করেন তিনি ব্রাহ্মণ। হনুমানের জন্ম দিয়েছিল পবন। মায়ের নাম কি হনুমানের? অঞ্জনা। বাবার নাম কেশরী। পবনের আশীর্বাদে জন্ম। যদি বলেন এরকম আশীর্বাদে জন্ম হয় কখনো? আমরা কি জানি? নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসাস্বাদনে। যখন মিলন হয়, পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় লয় মায়ের গর্ভাবাসে, স্পার্ম ওভাম মিলে শেষে কোষ বিভাজনের দ্বারা একটা দেহ গঠন হয়। এটাই তো নিয়ম। প্রথম জাইগট ফর্ম করে, যাকে ভ্রূণ বলা হয়, তারপরে ধীরে ধীরে কোষ বিভাজনের দ্বারাই পুরো শরীরটা তৈরি হয়। কিন্তু যারা উন্নত মানুষ তাদের আশীর্বাদের দ্বারাও সন্তান হয়। এটা হচ্ছে অধ্যাত্ম বিজ্ঞান। আপনি বিশ্বাস করেন আর না করেন আমার কিচ্ছু এসে যায় না। আমার গুরুদেব রসিক বাবু, তার গুরুদেব পাগল বিজয় সরকার, তার গুরুদেব মনোহর সরকার, হ্যাঁ, ওনার সন্তান হতো না। আটকুড়ে কবি বলতো। ওই বাড়িতে থাকতেন গণেশ পাগল, কেষ্ট খেপা। নাম শুনেছেন কেউ? হাত তোলেন, আমি একটু দেখি কেউ নাম শুনেছেন কিনা। গণেশ পাগল নাম